প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সবাইকে স্বাগতম। আমরা আজ অর্গানাইজেশনাল বিহেভিয়রে চতুর্থ ক্লাস করব। গত ক্লাসে আমরা ব্যক্তিক আচরণের দুটো পর্যায়ে আলোচনা করেছি। আজকে আমরা তৃতীয় এবং চতুর্থ পর্যায়ে আলোচনা করব। সেটি হলো এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, পারিপার্শ্বিক যে অবস্থা মানুষের বা ব্যক্তির আচরণের উপর প্রভাব বিস্তার করে, কিভাবে সেটি আমরা আজকে দেখব। ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, today is our fourth class. We will discuss about the environmental factors which are influences of our organizational environments as well as the individual behavior. After completions of these topics, you will also be able to determine how these factors influences one behavior and what are the determinants of that. অর্থাৎ আমরা এই চ্যাপ্টার শেষে, আজকের লেকচার শেষে আমরা আলোচনায় জানতে পারবো যে পরিবেশগত যে শর্তগুলো বা কম্পোনেন্টস উপকরণগুলো ব্যক্তির জীবনে কিভাবে প্রভাব বিস্তার করে এবং সেগুলো আমরা কিভাবে নির্ধারণ করতে পারি। আমরা গত দিনের পর থেকে আজকে দেখব এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস। এটা আমাদের কন্টিনিউশন অফ দি থার্ড ক্লাস, অর্থাৎ আমাদের তৃতীয় ক্লাসের পরের যে ক্লাসটি, আজকে চতুর্থ ক্লাস। এখানে আমরা পরিবেশগত উপাদান, মানুষের আচরণের উপর যে প্রভাব, সেটা আমরা দেখব। The environmental factors also have a considerable impact on a person's behavior. একজন ব্যক্তির আচরণের উপর পরিবেশের প্রভাব অত্যন্ত বেশি, এবং এই প্রভাবগুলো কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। প্রথমত ইকোনমিক ফ্যাক্টরস, সোশ্যাল কালচারাল ফ্যাক্টরস, পলিটিক্যাল ফ্যাক্টরস। অর্থাৎ অর্থনৈতিক উপাদান এবং সামাজিক বা কালচার, যেটাকে বলা হয় আমরা কৃষ্টি, সেই উপাদান। আর একটা হলো রাজনৈতিক উপাদান। তাহলে আমরা এখন দেখি হাউ দিস ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সেস ওয়ান বিহেভিয়ার। এই সত্যগুলো কিভাবে আমাদের একজন ব্যক্তির তোমার আচরণের উপর প্রভাব বিস্তার করে। ইকোনমিক ফ্যাক্টরস, the behavior of an individual is also affected to a large extent by the economic environment of an organization or society where she or he is living or working. মানুষ যেখানে কাজ করে বা যেখানে বসবাস করে, যে সমাজে, ওই স্থানটুকু, জায়গাটুকু কিন্তু মানুষের আর অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত, এবং সেটাও তার ব্যক্তিগত জীবনের উপর, আচরণের উপর প্রভাব বিস্তার করে বেশ কয়েকটি পর্যায়ে। এক নম্বর হলো এমপ্লয়মেন্ট লেভেল, দুই নম্বর হলো ওয়েজ রেট, তিন নম্বর হলো জেনারেল ইকোনমিক এনভায়রনমেন্ট, 4 নম্বর টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট। তাহলে আমরা এখন দেখি যে তোমার এমপ্লয়মেন্ট লেভেল বা কর্মসংস্থানের স্তর কিভাবে মানুষের জীবনের কর্মের উপর প্রভাব বিস্তার করার ফলে তার আচরণের পরিবর্তন হয়। জব অপরচুনিটিস আর লেস or more, that will be greatly affected by one's behavior, because where the job opportunities are not sufficient,
then up to the desire, then people become somewhat dissatisfied because they would not be able to earn something for one's livelihood. And as a result, loyal to organization remain only for monetary benefits. Everybody works in the organization just to earn something for one's life. অর্থাৎ আমি যদি আমার কর্মক্ষেত্র বা আমার সমাজে আমি যেখানে আছি আমি কাজ করে প্রয়োজনীয় অর্থ অর্জন করে আমার জীবিকা নির্বাহ করতে না পারি তাহলে সেক্ষেত্রে মনের গতি আচরণেরও উপর যথেষ্ট একটা প্রভাব বিস্তার করবে যেটা সে তার প্রতিষ্ঠানেও সেইটাকে প্রভাব বিস্তার করবে। দ্বিতীয় হলো ওয়েজ রেট বা মজুরি বা বেতন বা শ্রম যেটাকে বলা হয় শ্রমের বিনিময়, এটাও কিন্তু মানুষের আচরণের উপর যথেষ্ট প্রভাব বিস্তার করে। দি মেজর ফ্যাক্টর এফেক্টিং দি ডিসিশন অফ ওয়ার্কার to stay with the organization or to make any logical decision, and it also depends because when anyone are getting less wages, not able to maintain his or her family, his morality will become low and mentality will also be affected. As a result, then he or she will try to shift or leave the organization or try to seek job with other organization. অর্থাৎ মানুষ যখন যে অর্জন করবে শ্রমের বিনিময়ে সেটা যদি তার পরিবারকে পরিবার 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 ব্যবস্থাপনায় পর্যাপ্ত না হয় তাহলে কি দাঁড়াবে, তখন সে তার আচরণেরও পরিবর্তন ঘটবে, প্রয়োজনে সে প্রতিষ্ঠান ত্যাগ করবে, কাজকর্মে তার মন বসবে না, ইত্যাদি ইত্যাদি। তারপর হলো তৃতীয়ত জেনারেল ইকোনমিক এনভায়রনমেন্ট। The behavior of employees are also affected during the economic depression or crisis of the country due to layoffs and retirement policies of the organization. সাধারণ অর্থনৈতিক যে অবস্থা সেটা যদি খারাপ হয় তাহলে কি হবে, যে অনেক ক্ষেত্রে মালিক পক্ষ বিশেষ করে বেসরকারি সরকার ব্যতীত বেসরকারি পর্যায়ে তারা লে অফ করে, মানে প্রতিষ্ঠান বন্ধ করে দেয় কিংবা কর্মী ছাঁটাই করে। আমরা একটা বাস্তব উদাহরণ দিতে পারি, এই বর্তমান বৈশ্বিক করোনার পরকালে বিশ্বের বিভিন্ন দেশে লক্ষ লক্ষ কর্মীদেরকে ছাঁটাই করা হচ্ছে, প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। কেন? যে অর্থনৈতিক ক্রাইসিস। সুতরাং এটাও মানুষের বা কর্মীর বা ব্যক্তির জীবনে মনোবল মনোভাব ব্যবহারের উপর যথেষ্ট প্রভাব বিস্তার করবে। তারপর হলো টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, আমরা যেটাকে কারিগরি বা বা কারিগরি উন্নয়নও বলতে পারি সেটাকে। তাহলে due to the technological advancement all over the world, so when any organization install establish this technology, modern technology, some people will become unable to continue their job, কারণ নতুন মেশিন নতুন যন্ত্রপাতি এবং এগুলোর জন্য প্রয়োজন প্রশিক্ষণ, এবং অনেকের ক্ষেত্রে সেই প্রশিক্ষণ নিয়ে সেটা আয়ত্ত করাও সম্ভব হয় না। ফলে কি হবে, যখনই প্রতিষ্ঠানে when any organization will go for technological development or establish install new technology in the organization, the people's behavior, workers behavior will also change, এবং কি হবে সেখানে তারা মানসিকভাবে কিছুটা যেটাকে দুর্বল হবে এবং অনেকে প্রতিষ্ঠান ছেড়েও চলে যেতে পারে। So employees morality and behavior will also affected for changing or changes of the technology. তারপরে আমরা দ্বিতীয় পর্যায়ে যেটা সেটা আমরা সোশ্যাল কালচারাল বা সোশিও কালচারাল ফ্যাক্টরের কথা আমরা আলাপ করতে পারি, সেটা হলো যে এটা সামাজিক যে পরিবেশ সেটা মানুষের ব্যক্তির জীবনের উপর যথেষ্ট প্রভাব বিস্তার করে। কারণ every individual have own cultural background which bears his values, beliefs, etc., etc. Accordingly, where he or she is living and working, and it also greatly
affect the environment of the organization. অর্থাৎ সোজা কথা, যিনি গ্রাম থেকে এসেছেন আর যিনি শহরে অনেকদিন বসবাস করেন, দুইজনের কিন্তু কালচার বা সংস্কৃতির অনেক পার্থক্য হবে। তাহলে দেখা যাচ্ছে একটা প্রতিষ্ঠানে গ্রাম থেকে আসা আছে, শহর থেকে আসা আছে, বিভিন্ন ধর্মের আছে, গোত্রের আছে, বর্ণের আছে। তাহলে দেখ এই এক এক ব্যক্তি এক এক পরিবেশ থেকে এসেছে। তাইলে তার সামাজিক পরিবেশটাও কিন্তু তার ব্যবহারের ক্ষেত্রে এটা প্রভাব বিস্তার করে। ফলে দেখা যাবে কি যে someone will not be able to adjust to the environment, organizational environment। এই জন্য তোমরা লক্ষ্য করবে যে মাল্টিন্যাশনাল অর্গানাইজেশনে কিন্তু সকল শ্রেণীর কর্মকর্তা বা কর্মচারী যত শিক্ষিত সবাই সেখানে কাজ করতে পারে না। কারণ তাকে ওই বহুজাতিক কোম্পানিতে বিভিন্ন দেশের যে কর্মচারী আছে, কর্মী আছে, তাদের সাথে অ্যাডজাস্ট করার মতো তার কি থাকতে হবে, তার ওই ধরনের কালচার থাকতে হবে। তারপরে আমরা দেখি যে পলিটিক্যাল ফ্যাক্টর, রাজনৈতিক তোমার যে বিষয়, সেটাও কিন্তু মানুষের বিহেভিয়ার, আচরণের উপর প্রভাব বিস্তার করে। কিভাবে? ইন্ডিভিজুয়াল বিভিন্ন ভাবে, যেমন এমপ্লয়মেন্ট লেভেল, রাজনৈতিক সিদ্ধান্তের দ্বারা দেশে চাকুরির সুযোগ বৃদ্ধি পায়, আবার অনেক ক্ষেত্রে কমেও যায়। ওই চাকুরির সুযোগ এবং বিনিয়োগ এই দুটো যদি তোমার বেড়ে যায়, তাহলে এমপ্লয়মেন্ট অপরচুনিটি বেশি হবে, চাকরির সুবিধা বেশি হবে, দেন দে উইল বি হাইলি মোটিভেটেড। আর যদি এটার ভাইস ভার্সা ঘটে, অর্থাৎ বিপরীত ঘটে, যে দেশে বিনিয়োগের পরিমাণ কম, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে কম, মানুষের আয় কমে যাবে, চাকরি হারাবে, প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে, তাহলে কর্মীর আচার আচরণেরও পরিবর্তন হবে। আমার মনে হয় বুঝতে পেরেছো তোমরা। এরপরে আমরা যেটা দেখবো, লিগ্যাল এনভায়রনমেন্ট ফ্যাক্টরস, আইনগত দিক। রুলস এন্ড রেগুলেশনস আর অলওয়েজ promulgated by the government to control the country or to administer the country। প্রত্যেকটা দেশ তার দেশের দেশের প্রয়োজন অনুযায়ী প্রয়োজনীয় আইন কানুন প্রণয়ন করে, এবং সে আইনের নিরিখে প্রতিটি প্রতিষ্ঠান তার কাজকর্ম চালিয়ে যেতে হয়। তাহলে দেখা যাচ্ছে যে এই ধরনের সরকারি আইন কানুন প্রতিষ্ঠানের অনেক ক্ষেত্রে যে ফ্রিলি কাজ করা কিংবা উৎপাদন বন্টন সেবা যাওয়া, সেটা অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। ফলে কি হয়, সেখানে কর্মী যারা আছে অনেকে সেখানে তাদের কাজের সুযোগ নষ্ট হয়, এবং ফলে কাজের সুযোগ যখনই নষ্ট হবে বা উৎপাদন বন্টন ব্যাহত হবে, তাদের কাজের সুযোগ নষ্ট হবে, কর্মী ছাঁটে হবে। ফলত কি হবে, যে কর্মী সুযোগ সুবিধা যখন কমে যাবে, মানসিক অবস্থারও যথেষ্ট পরিবর্তন হবে। তাহলে দেখা যাচ্ছে যে লিগ্যাল এনভায়রনমেন্ট, আইনগত দিক, ব্যবসায়ের আইনগত দিক, সরকারের আইনগত দিক, প্রাতিষ্ঠানিক আইনগত দিক, এই বিষয়গুলো কিন্তু মানুষের কর্ম এবং তার আচরণকে প্রভাব বিস্তার করে। তারপর এরপর আমরা দেখব এনভায়রনমেন্টাল, যেটা সেটা শেষ হলো, যে অর্গানাইজেশনাল ফ্যাক্টর, যে মানুষের বা ব্যক্তির আচরণ একটা প্রতিষ্ঠানের বিভিন্ন সত্য বা বিভিন্ন যে উপাদান আছে, সেগুলি কিন্তু যথেষ্ট প্রভাব বিস্তার করে। অর্গানাইজেশনাল ফ্যাক্টরের মধ্যে আমরা কি দেখবো? অর্গানাইজেশনাল ফ্যাক্টরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ফিজিক্যাল ফ্যাসিলিটিস অফ দি অর্গানাইজেশন, organizational structure and design, leadership style, and reward system. All of these, all of those can also be shown in the following smart art diagram। আমরা এটা আমি তোমাদের বোঝার জন্য খুব সহজ করে এটাকে আমি তুলে ধরেছি। যেমন ফিজিক্যাল ফ্যাসিলিটিস, অর্গানাইজেশনাল স্ট্রাকচার এন্ড ডিজাইন, লিডারশিপ স্টাইল এবং এমপ্লয়ি রিওয়ার্ড সিস্টেম। আমরা এক একটা জানার চেষ্টা করি। ফিজিক্যাল ফ্যাসিলিটিস বা কাঠামোগত সুবিধা কি? দি গুড অর ব্যাড ফিজিক্যাল এনভায়রনমেন্ট অফ অ্যান অর্গানাইজেশন, such as lighting, ventilation, cleanliness, tolerable limit number of people working in a given place, furnished office, and influences of good also influences good behavior and vice versa।
যদি যে প্রতিষ্ঠানে কর্মী কাজ করছে সেখানে যদি পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকে, বাতাসের ব্যবস্থা থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং একটা 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 রুম বা একটা কক্ষে বা একটা জায়গায় একটা ফ্লোরে যে প্রয়োজনীয় সংখ্যক, অতিরিক্ত সংখ্যক কর্মী না, প্রয়োজনীয় সংখ্যক যেটাকে বলা আমাদের মিনিমাম লেভেল, স্ট্যান্ডার্ড লেভেল অফ এমপ্লয়িজ ওয়ার্ক করে বা কাজ করে, তাহলে সেখানে মানুষের মনোবলটাও সুন্দর থাকে। তাহলে এই প্রাতিষ্ঠানিক যে ফিজিক্যাল ফ্যাসিলিটিস, এটা সুবিধা অসুবিধার উপর কর্মীর ব্যবহার বা আচরণ অনেকটা নির্ভর করে। তারপর হলো অর্গানাইজেশনাল স্ট্রাকচার এন্ড ডিজাইন। ইট অলসো গ্রেটলি affect the behavior of people because in the organizational structure it is clearly designed and established the reporting system, the supervising system, the control system, and whom to whom who will have to whom report, and also he or she will be liable for overall work of the organizations. কে কার নিকট দায়ী থাকবে, কে কার নিকট জবাবদিহি হবে এবং ইত্যাদি বিষয়ে কিন্তু সাংগঠনিক যে কাঠামো সেই কাঠামোতে ক্লিয়ারলি উল্লেখ থাকে। তাহলে দেখা যাচ্ছে জটিল সাংগঠনিক কাঠামো, বিভিন্ন ধরনের সাংগঠনিক কাঠামো আছে, সরল সাংগঠনিক কাঠামো, জটিল সাংগঠনিক কাঠামো, তারপরে বিভাগ ভিত্তিক সাংগঠনিক কাঠামো, বিভিন্ন ধরনের আছে যেগুলো তোমরা ম্যানেজমেন্টে পড়েছ। তাহলে যে প্রতিষ্ঠানের যে অর্গানাইজেশনাল হায়ারার্কি বা সাংগঠনিক কাঠামো যত সহজ এবং ততই কর্মীর মধ্যে মানসিক বা মনোবল উন্নত থাকবে এবং তারা খুব সিনসিয়ারলি ডিলিজেন্টলি তারা কাজ করতে পারবে। আর যেখানে তোমার অর্গানাইজেশনাল স্ট্রাকচার বা কাঠামো এটা জটিল, সেই ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে সুন্দরভাবে ভালোভাবে ফ্রিলি কাজ করা সম্ভব হয় না, ফলে কর্মীর আচরণও পরিবর্তন হয়। হ্যাঁ, সরি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছ আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের লিডারশিপ। এখন লিডারশিপ স্টাইল এটাও ইটস অলসো গ্রেটলি affect one's or individual behavior. Now, who is a leader? A leader is a person who can lead others. How they will lead others? The leaders, that is sincerely, diligently, accurately or motivatedly. অর্থাৎ তিনি একজন সফল নেতা যিনি তার অধীনস্থদেরকে অত্যন্ত সহজভাবে আপন করে লক্ষ্যফল অর্জনের জন্য ধাবিত করতে পারেন, তিনি হলেন প্রকৃত নেতা। তাহলে এখন বিভিন্ন ধরনের লিডার বা নেতা আছেন, এখানে আমরা পলিটিক্যাল লিডারের কথা বলবো না, আমরা বলবো আপনার সংগঠনের যে এখানে লিডার বলতে ম্যানেজমেন্ট লেভেলে যারা আছেন, সুপারভাইজার যারা আছেন, ডাইরেক্টর যারা আছেন, তাদের কথা আমরা বলছি, যাদের আচরণগুলো বিশেষ করে তোমার যদি সেখানে স্বৈরতান্ত্রিক হয়, গণতান্ত্রিক হয় এবং স্বাধীন হয়, অর্থাৎ স্বাধীন বলতে যে যেমন খুশি কাজ করে, যেটা সরকারি প্রতিষ্ঠানে বেশিরভাগ চলে। আর স্বৈরতান্ত্রিক যে অবস্থা, যেটা মনোভাব, সেটা বেশিরভাগই ব্যক্তি মালিকানায় চলে। আর গণতান্ত্রিক যে পরিবেশ, বিশেষ করে সিদ্ধান্ত গ্রহণ, সেগুলো কর্পোরেশন এবং বড় বড় গ্রুপ অফ কোম্পানিতে সাধারণত অনেক ক্ষেত্রে এগুলো খুব ভালো দেখা যায়। তাহলে এই লিডারশিপ স্টাইল যদি মনোভূত হয়, ফ্রেন্ডলি হয়, বন্ধুভাবাপূর্ণ হয়, তাহলে কর্মীর মনোবল থাকবে উচ্চ, তার আচরণও হবে ভালো। আর যদি স্টাইল যদি তোমার অনুকূলে না হয়, তাহলে কর্মীর আচরণ হবে তার বিপরীত। আমি বুঝাতে পারছি নিশ্চয়ই? তার পরবর্তী যে পয়েন্ট সেটা হলো আমাদের রিওয়ার্ড সিস্টেম। যে আমরা আগে জেনেছি প্রত্যেকে কাজ করে কিছু পাওয়ার জন্য, যেটা দিয়ে সে তার নিজের এবং পরিবার পরিজন তার উপর ডিপেন্ডেন্ট যারা তাদেরকে মেনটেন করবে। এখন প্রতিষ্ঠানে যে রিওয়ার্ড সিস্টেম, তার মানে বেতন মজুরি কাঠামো সিস্টেম, এটাও কর্মীর কাজের উপর মনোবলের উপর প্রভাব বিস্তার করে। এটা কেন করবে? যে সেই কাঠামো, সেই স্তর,
সেটা যদি তোমার ফ্রেন্ডলি না হয় এবং কর্মীর অনুকূলে না হয়, এবং তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের মন মানসিকতা নিচু থাকবে, তার ব্যবহারেরও পরিবর্তন ঘটবে। তাহলে বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছো যে আমরা আসলে একজন কর্মী সে কাজ করে কিসের জন্য? কাজ করে প্রথম এবং প্রধান যে উদ্দেশ্য, ইন এক্সচেঞ্জ অফ লেবার টু গেট সামথিং ফর ওয়ান্স লাইভহুড। আমার শ্রম দিয়ে, বিদ্যা দিয়ে, বুদ্ধি দিয়ে আমি যা কিছু বলছি, এর বিনিময়ে আমি কিছু পাবো, যেটা দিয়ে আমি নিজে চলবো, আমার পরিবারকে চালাবো। তুমি আমাকে উদাহরণ হিসেবে ধরতে পারো। আমি কেন এই যে এই করোনার ভিতরে ল্যাপটপ নিয়ে তারপরে তোমার এই ভিডিও স্লাইড করে তোমাদেরকে লেকচার দিচ্ছি? এর বিনিময়ে আমাদের কর্তৃপক্ষ আমাকে অনারিয়ম দিবি, ওয়েজ দিবি, স্যালারি দিবি, রিওয়ার্ড দিবি, যেটা দিয়ে আমি আমার সংসার, আমার নিজেকে চালাবো, সংসার চালাবো। এখন এই সিস্টেমটা যদি পর্যাপ্ত না হয়, কিংবা মনে করো তারা যথাসময়ে দিল না, আমার সমস্যা হচ্ছে, তাহলে কি হবে? আমার মনোবল নিচু হয়ে যাবে, কাজে আগ্রহ থাকবে না। সুতরাং এই ধরনের প্রত্যেকটা বিষয় আছে। তবে এখানে আমি আমার কলেজকে আমি ওভাবে দেখছি না, অত্যন্ত ভালো, এবং মাসের প্রথম দিকে তো ওনারা স্যালারি দিয়ে দেন, এবং টিচারদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল। বুঝার জন্য আমার নিজেকে হিসেবে আমি এখানে আনলাম। নেক্সট বন্ধুরা, তাহলে আমরা এই ডিটারমিনেশনস অফ ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার অর ইনফ্লুয়েন্স অফ ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার আমরা এই পর্যন্ত জানলাম যে আসলে বিভিন্ন কারণে, বিভিন্ন ভাবে একজন কর্মীর আচরণ বিভিন্নভাবে প্রভাবিত হয়। সুতরাং আমরা এগুলো জানার অর্থটা কি? জানার অর্থ হলো যে আমরা যারা প্রতিষ্ঠানে কাজ করব, প্রতিষ্ঠান চালাবো বা নিজে কাজ করব, এগুলো মনে রেখে আমাদের সংগঠনকে লক্ষ্য অর্জনের জন্য এগিয়ে নেওয়ার প্রয়োজনীয় পরিবর্তন, সংযোজন এবং সেভাবে পরিচালনা করা। তোমাদের এই ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার ডিটারমিনেশন এখানে শেষ। এখন আসতেছে আর একটা নতুন টপিক, যেটা আগে ছিল না কারণ সাংগঠনিক আচরণের ভিতরে, সোশ্যাল সিস্টেম, সামাজিক ব্যবস্থা। এখন আমরা এখানে এটা কেন পড়ব? খুব খেয়াল করবে, man is a social being. Everybody lives in a society and he or she like the others people for exchange of views, etc. etc. মানুষ একা বাস করতে পারে না, এটা আমরা সবাই জানি। এই জন্য সে একটা সমাজে বাস করে, কয়েকজন মিলে একসাথে বাস করে। তাইলে এখন এই যে সমাজ বা যেখানে বাস করে, যেখানে কাজ করে, এগুলো ওখানকার যে তোমার পদ্ধতি, সামাজিক পদ্ধতি, এটা আমাদেরকে নজরে আনতে হবে। কারণ এই সামাজিক পদ্ধতির ভিতরে কিন্তু মানুষ বেড়ে উঠে এবং ব্রন এন্ড ব্রট আপ, এন্ড ফাইনালি এটা তার যেখানে সে কাজ করবে সেখানে সেটা প্রভাব বিস্তার হবে। তাই এই জন্য নতুন ভাবে এই সিলেবাসটা তোমাদের ইনক্লুড করেছে সোশ্যাল সিস্টেম। তাহলে আমরা জানার চেষ্টা করি, সোশ্যাল সিস্টেম আর কনসার্ন and cooperative basis in the society. The member of the social system participate for the attainment of their desired objectives. তাহলে প্রত্যেকটি সমাজের বা সোসাইটির একটা উদ্দেশ্য থাকে, এবং সেই উদ্দেশ্যকে অর্জনের জন্য সবাই একত্রিত হয়ে যে কাজ করা, সেটা হলো সামাজিক সিস্টেম। সোশ্যাল সিস্টেম ইন দ্য অর্গানাইজেশন, individual or into a group structures are also greatly impact or affect the one's behavior. তাহলে আমরা এখন আর জানার চেষ্টা করি যে আসলে সোশ্যাল সিস্টেম বলতে কি বোঝায়। A social system is the pattern network of relationship constituting a coherent whole that exists between individual groups and institutions. তাহলে এই সামাজিক ব্যবস্থা, এটাকে আমরা এভাবে বুঝতে পারি, এটা হলো একটি সমাজ। সেই সমাজটা হতে পারে ব্যক্তিগত, পারিবারিক, বা আমরা যেখানে বাস করি, অথবা আমি যেখানে কাজ করি, অথবা আমি যাদের সাথে চলি, এদের ভিতরে যে একটা সুন্দর যোগাযোগ সম্পর্ক,
এটাকে বলা হয় সোশ্যাল সিস্টেম। It is a formal structure of role and status that can form in a small stable group. এটা একটি প্রাতিষ্ঠানিক পর্যায়ে এটাকে দাঁড় করানো যায়, যেখানে এটা গ্রুপ, ছোট গ্রুপ হতে পারে বা একটা স্থায়ী গ্রুপ হতে পারে। তো আমরা আর এভাবে আলাপ না করে আমরা জানার চেষ্টা করি যে ভেরিয়াস রাইটার্স, prolific writer in the field of sociology, what their opinion regarding the social system. According to the Talcott Pearson, a social system may be defined as a plurality of individuals interacting with each other according to shared culture, norms and meanings. অর্থাৎ এটা হলো এমন একটা প্রক্রিয়া বা পদ্ধতি বা সমাজ ব্যবস্থা যেখানে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সাথে তাদের কিসের কালচার বা যেটা করে সংস্কৃতি, তার আচার ব্যবহার ইত্যাদি নিয়ে মত বিনিময় করে এবং সেই সেই বিনিময়ের মাধ্যমে নিজেদেরকে সংশোধন করে নিজেরা চলার চেষ্টা করে, এবং সেটা হলো একটা স্টাবলিশ সোশ্যাল সিস্টেম। আরেকজন কথিত দশা লেখক টেফেল অ্যান্ড কম, দুজন সরি, ওনারা বলছেন সোশ্যাল সিস্টেম ইজ এ গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস ইন্টারেক্টিং উইথ ইচ আদার at a less frequency than with non-members when the system is in operation. ওই দুইজনই একই কথা, যে এটা হলো সমাজের বা প্রতিষ্ঠানের বা যেখানে লোক একসাথে কাজ করে, একসাথে আছে, তাদের মধ্যে একটা পারস্পরিক বোঝাপড়া বা একটা ভাবের আদান প্রদান, যেটা সে আদান প্রদানের মাধ্যমে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার প্রয়োজনীয় পন্থা পদ্ধতি তারা খুঁজে পেতে পারে। সেটা হলো একটা সামাজিক, সুন্দর সামাজিক প্রথা বা সিস্টেম। তাহলে আমরা কি জানতে পারলাম? ফ্রম দি অ্যাভাব অ্যানালাইসিস এন্ড কোটেড ডেফিনিশনস, নাও উই ক্যান সে দ্যাট সোশ্যাল সিস্টেম ইজ a group of people, its members in which social interaction is more effective and intense than in the people outside the group. এটা হলো আমার একটা প্রক্রিয়া পদ্ধতি, যারা যেখানে আছে তাদের ভিতরে একটা সমঝোতা, বোঝাপড়া, পারস্পরিক মিল, এটা এখানে তারা প্র্যাকটিস করে, তারা আয়ত্ত করে, এবং তারা অন্য যারা আছে অন্যদের সাথে যখন তারা চলাচল করবে সেখানেও এই বিষয়টি তারা নিজেদের মধ্যে বিনিময় করবে। তাহলে কি হবে? ফাইনালি the society will become a very happy one. এইভাবে একটা সমাজ, একটা প্রতিষ্ঠান বা একটা রাষ্ট্রে একটা সুন্দর সামাজিক প্রথা বিরাজ করে। বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছো মনে হয়। আর যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা আমার সাথে আমার সেল নাম্বারে যোগাযোগ করবে। এখন আমরা দেখি যে এলিমেন্টস অফ সোশ্যাল সিস্টেম, এই সামাজিক প্রথার উপাদানগুলো কি কি। এবং সোশ্যাল সিস্টেম এমফাসাইজ দ্য ইন্টারডিপেন্ডেন্স অফ সোশ্যাল ফেনোমেনা। এটা আমরা বহুবার বলেছি, এখনো বলছি, যে আসলে একটা সমাজের যে বিভিন্ন ব্যক্তির মধ্যে পারস্পরিক যে যোগসূত্র, সেই বিষয়টি হলো সমাজ সিস্টেম বা সমাজ ব্যবস্থা। এই সমাজ ব্যবস্থায় আমরা দেখি যে the system functions when its components or elements are operations. এই সমাজ ব্যবস্থার বেশ কয়েকটি এলিমেন্টস বা উপাদান আছে। এখন আমরা পরবর্তী পেজে এই এলিমেন্টস গুলো আমরা দেখি। তোমাদের সুবিধার্থে আমি আগের মতো স্মার্ট আর্টে দেখিয়েছি, যেগুলো কি রুলস অফ দি সোসাইটি and people, status of the people, authority, rights, ends and objectives, norms and territoriality. এগুলো হলো সমাজ ব্যবস্থার এলিমেন্টস বা উপাদান। এখন রুলসটা কি? ইন এ সিস্টেম এভরিবডি হ্যাভ টু পারফর্ম ওয়ানস ওন রুল। হ্যাঁ, প্রত্যেক ব্যক্তি সে যেখানে বাস করে, যেখানে কাজ করে,
তার একটা নিজস্ব ভূমিকা আছে কাজের জন্য, বসবাসের জন্য, তাকে সেটা পালন করতে। কারণ আমিও সমাজের একজন মানুষ, সমাজের মানুষ হিসেবে আমার যে ভূমিকা, আমাকে সুস্থ সমাজের জন্য সেটা পালন করতে। তারপরে স্ট্যাটাস, পদমর্যাদা। আমরা মনে রাখতে হবে এভরিবডি মাস্ট ট্রেড রেসপেক্ট আদার স্ট্যাটাস। হ্যাঁ, যে অন্যের যে পদমর্যাদা, পদবি, পদমর্যাদা বলতে যে শুধু একবারে ম্যানেজার সাহেব, ডাইরেক্টর সাহেব এটা না, একজন শ্রমিক কর্মী যে আছে তারও একটা মর্যাদা আছে। সুতরাং মানুষ হিসেবে তার মর্যাদার প্রতি সম্মান রেখেতে হবে। তারপর হলো অথরিটি, যাকে বলা হয়, অর্থাৎ কর্তৃত্ব। এখানে মনে রাখতে হবে অথরিটি শুড বি গিভেন টু পারফর্ম ওয়ান্স ডিউটি। তুমি আমাকে কাজ করতে দিবে কিন্তু আমাকে ক্ষমতা দিবে না, তাহলে হবে না। তাহলে এখানে বলা হচ্ছে যে অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি শুড গো টুগেদার, এই দুটো জিনিস একসাথে থাকতে হবে। এবং পরে হলো রাইটস বা অধিকার। রাইটস অফ দি সোশ্যাল মেম্বার মাস্ট এনশিওর। হ্যাঁ, আমার ক্ষমতা আছে, অর্থবিত্ত আছে, জন আছে, সুতরাং অথবা আমি যে প্রতিষ্ঠানে কাজ করি, আমি আমি ম্যানেজার পক্ষের লোক, মালিক পক্ষের লোক, কিংবা আমি যদি আমাদের যে যেটাকে বলে শ্রমিক সংঘের লোক, সুতরাং এই দাপটে অন্যের অধিকার খর্ব করা যাবে না। তাহলে কি হবে, তখন সেখানে অন্য যারা আছে তারা তাদের মনোবল ভেঙে যাবে, প্রতিষ্ঠান ত্যাগ করবে বা অন্য জায়গায় চাকরির জন্য তারা চেষ্টা করবে। তারপর হলো এন্ডস এন্ড অবজেক্টিভ। A system has certain goals to achieve and everyone must act accordingly to attain the same. প্রত্যেকটা প্রতিষ্ঠানেরই কি থাকে, একটা লক্ষ্য থাকে, উদ্দেশ্য থাকে। সুতরাং লক্ষ্য এবং উদ্দেশ্যের সহিত সবাইকে সংহতি স্থাপন করতে হবে। অর্থাৎ আমার প্রতিষ্ঠানের লক্ষ্য হলো অধিক উৎপাদন, বন্টন বা সেবা। সুতরাং সেটাকে অর্জনের জন্য সকলকে সমভাবে, সমতভাবে কাজ করার মানসিক প্রস্তুতি সবাইকে নিতে হবে। কারণ এই প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের উপর নির্ভর করবে আমার প্রতিষ্ঠানের অস্তিত্ব, আমার অস্তিত্ব, আমার কর্মের সুবিধা। তারপর হলো নরমস। The members of the society perform their activities according to the norms and culture of the organization. প্রতিটি প্রতিষ্ঠানেরই একটা কালচার আছে, নরমস আছে। তার মানে কালচার হলো যে প্রতিষ্ঠানের একটা যেটাকে বলা হয় আইন কানুন, রীতিনীতির আলোকে আচার ব্যবহার, যেটা সেখানে, বা সংস্কৃতি বলতে এখানে প্রতিষ্ঠানের আচার ব্যবহার, এখন ব্যক্তির আচার ব্যবহার। তাহলে সমাজেও এবং যারা আমরা বসবাস করি, আমরা সমাজ থেকে কিন্তু, পরিবার সমাজ থেকে কিন্তু আমাদের আচার আচরণ শেখার প্রাথমিক স্কুল। সুতরাং এইটাকে আমরা যখন আমরা কোনো প্রতিষ্ঠানে যাব এবং সেই প্রতিষ্ঠানের সাথে অ্যাডজাস্ট করে ওখানকার যে ব্যবহার, যে নরমস, নিয়ম রীতি এবং সংস্কৃতি, সেটা আমাকে মানতে হবে। তাইলে কি হবে, আমার সমাজটা কি সমাজ, প্রাতিষ্ঠানিক সমাজ বলি বা ব্যক্তি সমাজ বলি, রাষ্ট্রীয় সমাজ বলি, সেটা আমাদের উন্নত হবে। কারণ the above elements are found in a social system. A social system expresses the bonds of relationships among its members. তাইলে আমরা যেগুলো আলোচনা করলাম এগুলো একটি তোমার সোশ্যাল বা সামাজিক ব্যবস্থায় দেখা যায়, এবং এগুলো আমাদের সবাইকে মানতে হবে, বুঝতে হবে এবং এগুলোকে বাস্তবায়ন করতে হবে। কারণ মনে রাখতে হবে, ম্যান ইজ এ সোশ্যাল বিং, এভরিবডি লিভস ইন এ সোসাইটি। It may be his or her own family, or the area where he or she is living, or he or she is where he is working. That's also a social society, and there must everyone must establish the system or the norms or the culture and the principles of the organization for the betterment of the organization's activities. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই চ্যাপ্টার এখানে শেষ হয়ে গেল। আমরা পরবর্তীতে একটি নতুন চ্যাপ্টার নিয়ে আসবো।
যেটা হয়তো তোমার ইন্ডিভিজুয়াল ডিটারমিনেন্টস অফ ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার, সেটা আমরা পরবর্তী ক্লাসে, পঞ্চম ক্লাসে পড়বো। তো আমি আশা করি তোমরা সবাই আমার এই লেকচার তোমার বইয়ের সাথে মিলে পড়বে, লেকচার শুনবে, এবং প্রয়োজনে যদি তোমার কোনো বুঝতে কোনো সমস্যা হয়, এবং আমাকে যে কোনো মুহূর্তে তোমরা নক করতে পারো। বিশেষ করে তুমি রাত্রের বেলায় 8টার পর, সন্ধ্যা 8টার পর থেকে রাতের 10টা 11টা পর্যন্ত, এবং আমি তোমাদেরকে সমস্যা আমি বুঝিয়ে দিতে বা সমাধান করার আমি চেষ্টা করব। তো আজ এতটুকুই, ধন্যবাদ। তোমরা এখনো যারা বই কিনুনি, শুধু এই যে স্লাইড দিয়ে কিন্তু পড়া হবে না, তোমরা বই কিনে নাও, এবং সবাই নিরাপদ থাকো, ঘরে থাকো, অপ্রয়োজনীয় বাইরে ঘোরাফেরা করবে না, এবং আমরা যেটা এই মহামারী করোনায় যেটা স্বাস্থ্যবিধি সেটা আমরা মেনে চলবো। আজ এতটুকুই। খুদা হাফেজ।